বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো? আমিও তোমাদের দোয়ায় পরম করুণাময়ের রহমতে ভালো আছি। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পৌরনীতি বিষয়। পৌরনীতির মাঝে নাগরিক এবং নাগরিকতা অর্জন, নাগরিকের গুণাবলী, এই নিয়ে আলোচনা করব। এখন নাগরিক কাকে বলে? প্রাচীন গ্রীসে এক একটি নগর নিয়ে এক একটি রাষ্ট্র গঠন করা হইতো। নগরকে তখন রাষ্ট্র বলা হইতো বা নগর রাষ্ট্র বলা হইতো। তো নগর রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদেরকে নাগরিক বলা হইতো। সকল সুযোগ সুবিধা নগর রাষ্ট্রে বসবাসকারীরাই বহন করত এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সকল লোকে অংশগ্রহণ করতে পারত। কিন্তু আধুনিক রাষ্ট্র আয়তন অনেক বিশাল, জনসংখ্যা বহুল এবং আধুনিক রাষ্ট্রগুনা সমস্যা সংকুল এবং বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা চলছে। এই পর্যায়ে আসি আমরা নাগরিকতা শব্দের বা নাগরিক শব্দের পরিবর্তন এসেছে। আধুনিককালে নাগরিক বলতে আমরা কী বুঝি? আধুনিককালে নাগরিক বলতে যা বোঝা যায় স্থায়ীভাবে বসবাসকারী একজন ব্যক্তি যার ভূসম্পত্তি রয়েছে, যিনি রাষ্ট্রের প্রদত্ত সকল সুযোগ সুবিধা পূর্ণ মাত্রায় ভোগ করে এবং রাষ্ট্রকে বিপদকালীন সময়ে সহযোগিতা করে সরকারের প্রতি অনুগত প্রকাশ করে, তাদেরকেই নাগরিক বলা হয়। তাইলে আমরা দেখি নাগরিকতা অর্জনের জন্য স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং স্থায়ীভাবে বসবাসের পর রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে। বিপদকালীন সময়ে রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের পরিচালনার কাজে নিয়োজিত সরকারের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে। এ হলো আধুনিককালের নাগরিকের সংজ্ঞা। আমরা আসি অর্জন। নাগরিকতা কীভাবে অর্জন করা যায়? প্রথমত নাগরিকতা অর্জনের পদ্ধতি হলো দুইটি। একটি হলো জন্মসূত্রে আর একটি হলো অনুমোদন সূত্রে। জন্মসূত্রে নাগরিকতা অর্জন করার জন্য ব্যক্তিকে ওই রাষ্ট্রে জন্মগ্রহণ করতে হবে। এই সূত্রকে বলা হয় জন্মসূত্রে নাগরিকতা অর্জন। এখন জন্মসূত্রে নাগরিকতা অর্জন দুই প্রকার। একটা হলো জন্মস্থান নীতি আর একটা হলো জন্মনীতি। জন্মস্থান নীতি অনুসারে যেমন কোনো নাগরিকের সন্তান যদি স্বীয় রাষ্ট্রের সীমানার ভিতরে জন্মগ্রহণ করে তখন তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। যেমন বাংলাদেশ জন্মস্থান নীতি অনুসরণ করে। আবার পক্ষান্তরে কোনো দেশের নাগরিকের সন্তান যদি আমেরিকাতে জন্মগ্রহণ করে তাহলে বা আমেরিকার জাহাজে জন্মগ্রহণ করে তাহলে সে হবে কি তোমার জন্মস্থানের উপর ভিত্তি করে জন্মস্থান ভিত্তিক নাগরিক। তাহলে জন্মনীতিও দুই প্রকার, একটা হলো জন্মস্থান নীতি আর একটা হলো জন্মনীতি। এই দুই প্রকার। এখন আমরা দ্বৈত নাগরিক বলবো।
দ্বৈত নাগরিক কাকে বলে? কোনো রাষ্ট্রের নাগরিক যদি আমেরিকার জাহাজে বা আমেরিকায় জন্মগ্রহণ করে, সে আমেরিকার নীতি অনুসারে আমেরিকার নাগরিক, আর বাংলাদেশের নীতি অনুসারে বাংলাদেশের নাগরিক। এমনি ধরনের নাগরিকতাকে দ্বৈত নাগরিকতা বলা হয়, অর্থাৎ দুই ধরনের নাগরিকতা। এক ব্যক্তি দুই ধরনের নাগরিক, আমেরিকার নীতি অনুসারে আমেরিকার সীমানায় জন্মগ্রহণ করাতে সে আমেরিকার নাগরিক, আর বাংলাদেশের নাগরিকের সন্তান যেহেতু আমেরিকার নাগরিক জন্মগ্রহণ করছে, সেহেতু সে বাংলাদেশের জন্মস্থান নীতি অনুসারে জন্মনীতি অনুসারে বাংলাদেশের নাগরিক, জন্মনীতি অনুসারে সে বাংলাদেশের নাগরিক। তো এই ধরনের নাগরিকতাকে আবার আমরা কি বলি? দ্বৈত নাগরিকতা। দুই ধরনের নাগরিকতায় একজন ব্যক্তি প্রাপ্য হল। আর এক প্রকার হল অনুমোদন। অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। যদি কোনো বিদেশি কোনো রাষ্ট্রে অন্য কোনো রাষ্ট্রের বাইরে কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে হয়, তাহলে তাকে কতগুলো নিয়মকানুন মেনে চলতে হবে। সেই নিয়মকানুনগুলো হলো, যেমন ওই দেশে বসবাস করা এবং দেশে সরকারের অধীনে চাকরি করা, বিবাহ ওই দেশের একজন নারীকে বিবাহ করা এবং ভূসম্পত্তি থাকা, ভূসম্পত্তি ক্রয় করা। তাহলে সেই ব্যক্তি যদি ওই দেশের সরকারের নিকট ও আবেদন করে নাগরিকত্ব অর্জনের জন্য, সরকার তাকে এই শর্তগুলো পালনের পর তাকে নাগরিকত্ব দিবে। এই ধরনের নাগরিকত্বকে বলা হয় অনুমোদনসিদ্ধ নাগরিক। তাহলে যেমন বাংলাদেশের নাগরিক কানাডা গিয়ে অনুমোদনসিদ্ধ নাগরিকত্ব অর্জন করতে পারে, আমেরিকা গিয়ে অর্জন করতে পারে আবেদনের প্রেক্ষিতে। এরপর আমরা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপর আমরা নাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করি। একজন নাগরিক যদি গুণসম্পন্ন না হয়, তাহলে রাষ্ট্র পরিচালনা করতে হিমশিম খেতে হয়। রাষ্ট্র পরিচালনা করতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই গুণাবলী যে কোনো নাগরিকের জন্য অত্যাবশ্যকীয়। তাই আমরা দেখি আজকে নাগরিকের গুণাবলী কী কী। নাগরিকের তিনটি গুণ। এই তিনটি গুণ থাকলে সে একজন যোগ্য নাগরিক। তো এই তিনটি গুণ কি কি? বুদ্ধি, বুদ্ধি, 2 বিবেক, 3 আত্মসংযম। বুদ্ধি, বিবেক, আত্মসংযম, এই তিনটি একজন নাগরিকের গুণাবলী। তো সুনাগরিক হওয়ার জন্য এই তিনটি গুণে যথেষ্ট। এরপর আমরা দেখি বুদ্ধি। একটি রাষ্ট্রের নাগরিকের বুদ্ধি
যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে ওই রাষ্ট্র সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। বুদ্ধি বলে একজন নাগরিক ভালো মন্দ বিবেচনা করবে এবং রাষ্ট্রের মঙ্গল কামনার জন্য উত্তরাত্তর সেই চেষ্টা করবে এবং রাষ্ট্রকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করবে, যা নাগরিকের বুদ্ধির বলে হয়ে থাকে। 2, বিবেক। বিবেকহীন ব্যক্তি কোনো কাজ করা আর না করা সমান। বিবেক আছে, বিবেক বিবেচনা করে সে জ্ঞান চিন্তা ভাবনা করে কী করবে, যে কোনো কাজ করবে। রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা, যদি বিবেকহীন লোক আর রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে তাহলে সেই রাষ্ট্র সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে না। বিবেক দিয়েই একজন নাগরিক তার জীবন জীবিকা বা সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সুতরাং বিবেক থাকা একজন নাগরিকের খুবই প্রয়োজন। আত্মসংযম। এখন আত্মসংযমী কারা? লোভ লালসার ঊর্ধ্বে থেকে যারা রাষ্ট্রে বসবাস করতে পারে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, তারাই একজন সুনাগরিক। যদি আত্মসংযমী না হয় তাহলে রাষ্ট্রীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে না এবং রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। এই দেউলিয়ার হাত থেকে রক্ষা করার জন্য, দেউলিয়া যেন রাষ্ট্র না হয়, ব্যক্তি যেন দেউলিয়া না হয়, ব্যক্তি যেন আত্মকেন্দ্রিক না হয়, সেই জন্য তার আত্মসংযমী হওয়া উচিত। সুতরাং একজন নাগরিক এই 3টি গুণের অধিকারী হলে তাকে আমরা বলবো কি? সুনাগরিক। যদি আমাদের প্রশ্ন আসে সুনাগরিক রাষ্ট্রের সম্পদ, একজন সুনাগরিক রাষ্ট্রের সম্পদ, তাহলে আমরা কি করব? ব্যাখ্যা করব। এই কথা লেখা থাকে, একজন সুনাগরিক রাষ্ট্রের সম্পদ, ব্যাখ্যা করব। তাহলে আমরা কি করব? সুনাগরিক, আত্মসংযম, বুদ্ধি, বিবেক, এই 3টাকে আলোচনা করে শেষে আমরা প্রমাণ করে দিব যে একজন নাগরিক রাষ্ট্রের সম্পদ বা রাষ্ট্রের গৌরব। এইভাবে আমরা কী করব, বুঝিয়ে দিব। সুতরাং আজকে আর বেশি আলোচনা করতেছি না, আমরা আগামী ক্লাসে এরপরে আলোচনা করব এবং বাড়িতে আমরা সবাই এই ইয়েটা নিয়ে, নাগরিক চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং আগামী ক্লাসের পরে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।